ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ করা হবে রাজশাহীতে জনসভায় তারেক রহমান ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের পর থমথমে শেরপুর, পরস্পরকে দোষারোপ, অন্তর্বর্তী সরকারের উদ্বেগ। জামায়াতকে ক্ষমা চেয়ে ভোট প্রার্থনার আহ্বান মির্জা ফখরুলের, আগামী নির্বাচনে দেশের ভাগ্য বদলের বললেন সালাউদ্দিন। এবং একটি দল মামলা বাণিজ্য করে ভোটারদের জিম্মি করছে, মৌলভীবাজারের নাহিদ ইসলাম, সুষ্ঠু ভোট হলে ব্যালট বিপ্লব ঘটবে। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে সরকারকে। তারেক রহমান বলেন, যারা শান্তি চায়, গণতন্ত্র চায়, তাদের সঙ্গে আছে বিএনপি। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন ফররুক বাবু। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, আসা মাত্র আমরা আপনাকে দেখাবো। রাজশাহীর কর্মসূচি শেষে বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন আমাদেরকে। 19 বছর পর পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। মা হারানোর শোককে সঙ্গী করে এবার কিন্তু তিনি ফিরছেন। দলের শীর্ষ নেতা হিসেবে আসবেন, নিজের নির্বাচনী এলাকাতে গণসংযোগ করবেন ধানের শীষের পক্ষে। বা রাজশাহীর জনসভা শেষ করে তিনি কিন্তু নওগাঁ, এর পরপরই কিন্তু উত্তরের প্রাণকেন্দ্র তার পিতৃভূমি এই বগুড়ায় তিনি আসবেন। তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই পুরো জেলা জুড়ে সাজ সাজ রব কিন্তু বিরাজ করছে। রাত্রেবেলা কিন্তু সমাবেশ হওয়ার কথা থাকলেও সেই ভোরবেলা থেকে কিন্তু নেতা কর্মীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন জায়গা থেকে সরাসরি কথা মাঠ পূর্ণ হবে এবং আশেপাশের রাস্তায় কানায় কানায় ভরে যাবে। আমার বিশ্বাস, জনাব তারেক রহমান 19 বছর পর যেহেতু আসছে, সেই কারণে বগুড়াবাসী, বগুড়া বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। তাই আমরা মনে করি আগামী দিনে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বগুড়া সহ সারা বাংলাদেশের সকল উন্নয়নমূলক কাজ করে বলে আমি বিশ্বাস করি। আমরা বগুড়াবাসী এবং বিএনপির যারা মানুষ আছি, আমরা সবাই আনন্দিত এবং উদ্বেলিত। কারণ একটাই, সেটা হচ্ছে দীর্ঘ 19 বছর পরে আমাদের নেতা, আমাদের এই বগুড়ারই সন্তান তারেক রহমান বগুড়াতে পদার্পণ করছেন, আর যার কারণেই বগুড়াবাসী আনন্দিত এবং উদ্বেলিত। ধন্যবাদ। জনাব মনি, আপনাকে ধন্যবাদ। কেমন লাগছে আসলে আজকে সাধারণ মানুষের এমন উচ্ছ্বাস? আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি তো অনেক, আমরা অনেক উৎসাহিত, উজ্জীবিত। আমরা এই নেতাকে বগুড়ার মাটিতে পেয়ে পাচ্ছি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা মনে করি যে এই নেতার মাধ্যমেই আমাদের নতুন করে বাংলাদেশ গড়ব, এটা আমাদের মানে প্রত্যাশা। জনাব মোজাম্মেল, পাবলিক প্রসিকিউটর, কেমন লাগছে ভিতরের অনুভূতি কি? আসলে লিডারের কাছে কিছু চাওয়ার আছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে এবং দেশ টিভির অগণিত দর্শককে। আসলে 19 বছর পর ঘরের সন্তান ঘরে ফিরে আসছে, এর চেয়ে আনন্দের বিষয় আমাদের কিছু নাই। কারণ একটা বিষয়, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলিম সম্প্রদায়ের একটা আনন্দ হবে। ঘরে ঘরে সেই আনন্দটা ধরে লেগে গেছে। ধন্যবাদ আপনাকে। জানা, আপনি দেখছিলেন, শুনছিলেন, সাধারণ মানুষ উৎসবের আমেজে মেতেছে। ঘরের ছেলেকে বরণ করে নেওয়ার আনন্দে 19 বছর পর তারেক রহমানকে বরণে কিন্তু প্রস্তুত রয়েছে শহরের আলতাপুর খেলার মাঠে। আজকে আমাদের এটাই ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। রাজশাহীর কর্মসূচি শেষে বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে এই সরকারকে। তারেক রহমান বলেন, যারা শান্তি চায়, গণতন্ত্র চায়, তাদের সঙ্গে আছে বিএনপি। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন ফরুক বাবু। বৃহস্পতিবার বেলা 2টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজশাহীর নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত রাজশাহীবাসী। তারেক রহমানকে এক পলক দেখতে নগরের মাদ্রাসা মাঠে নামে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। হাত নেড়ে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভাগ্য উন্নয়নের পাশাপাশি উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপাতে দেওয়া হয়েছে। কেউ ভাই বলে না, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বিএনপি। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হলে 13 তারিখ থেকে শুরু হবে জনগণের বিজয় যাত্রা। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছে, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবে যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। এ সময় রাজশাহী থেকে মনোনীত দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে ফের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাআল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, আপনাদেরকে এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাআল্লাহ। ফরুক বাবু, দেশ টিভি, ঢাকা। আগামীকাল রংপুর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে রংপুর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিকেলে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে সেটাতেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেজন্য গোয়েন্দা নজরদারি রাখছি। রাজশাহীর কর্মসূচি শেষে নওগাঁও যাচ্ছেন তারেক রহমান। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন নওগাঁতে? সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন আমাদেরকে।
তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা 20 বছর পর আমাদের মঞ্চের সামনে চলে আসুন, মাঠের ভিতরে চলে আসুন, আমাদের মাঠে প্রবেশ করার যদিও বা কয়েকটি রাস্তা করা হয়েছে। এই যে LSD গোডাউনের সামনে দিয়ে মূলত পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে বিকেল 5:30টায় এবং ইতিমধ্যেই নওগাঁর এই এটিএম মাঠটি কানে কানে পূর্ণ হয়েছে। একেবারেই বলতে গেলে এই মাঠে এখন তিল ধরনের জায়গা নেই। এখন রাস্তা বলতে গেলে বিশেষ করে যে প্রধান সড়ক নওগাঁ সে মহাসড়কের লোকজন এখন চলাচল শুরু হয়েছে এবং মূলত নেতাকর্মীদের চরম উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসের সাথে তারা হুম ও মিছিলের সাথে জনসভায় সমবেত হচ্ছেন এবং তারা মূলত করছেন বিএনপির চেয়ারম্যানের কি মেসেজ দেন সেই অপেক্ষায় আছে। কারণ আমি জানিয়ে রাখি নওগাঁর 6টি নির্বাচনী আসনে 6 জন সংসদ সদস্য পদপ্রার্থীর পাশাপাশি জয়পুরহাট থেকে আরো 2 জন অর্থাৎ 8 জন সংসদ সদস্য পদপ্রার্থীকে এখানে পরিচয় করে দেওয়া হবে, তাদের জানিয়ে দেওয়া হবে এটা নিয়ে তারেক রহমানের আর মেসেজ আছে কিনা সেটা জানার জন্য মূলত নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছে এবং এই জমায়েত থেকে মূলত তারা চাচ্ছেন নতুন মেসেজ দিবেন তারা করছেন এবং সে আশায় তারা এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে নওগাঁ 6টি আসনের সবগুলো সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত হয়েছেন। মঞ্চে আপনি শুনতে পাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। নওগাঁ থেকে আমার কাছে তারেক রহমানের জনসভা নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রাজধানী মিরপুরে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোদে শুকাতে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, না খেয়ে প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকতে হবে না। ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকব। আমাদের নেতা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ওমর শাসক থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হাসরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরকে বুকে ধারণ করি। আমরা তাদের যে পথ, সেই পথ ধরে চলতে চাই। ভাই ও বোনেরা, আপনারা 14 নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন, আমাদেরকে মানে 18 কোটি মানুষকে উপহার দিন। আমি স্পষ্ট বলছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই, আমি ন্যায়ের বিজয় চাই, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা অন্তরে পোষণ করে তাদের বিজয় চাই। জুলুমের শিকার 18 কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায়, আমি তাদের বিজয় চাই। সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, ইনসাফের প্রতীক। সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবার জন্য লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। তা হবে কোরআনের ভিত্তিতে, কোরআনের মূলনীতির ভিত্তিতে। সম্মানিত এলাকাবাসী, এবার আমি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আমি তুলে দিচ্ছি আমাদের গর্বের দল। ও আল্লাহ, ও আল্লাহ, এরা তো এমন বহু মায়ের বুক খালি করেছে, উদাও হয়ে সন্তান গিয়েছে, ফিরে আসে নাই। দেখা করেছি, মা জিজ্ঞেস করেছেন, আমার সন্তান যদি বেঁচে না থাকে, সন্তানের খবরটা অন্তত দেখিয়ে দিন, ওর খবরের মাটি চুয়ে একটু জানকে ঠান্ডা করি। তুমি তো আরমানকে রেখে দিয়েছো, তুমি যখন রেখে দিয়েছো, এই জাতির সেবা করার সুযোগটাও তুমি দাও। 12 তারিখ আপনারা এই মজলুমের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। শুধু 12 তারিখ এখন থাকবেন না, এখন থেকে দিন রাত একাকার করে এই প্রতীকের, ইনসাফের প্রতীকের বিজয়ের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। দর্শক, রাজধানী মিরপুরে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত ইসলামী নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে জামায়াত ইসলামী। আপন রিপোর্ট। শেরপুরের শ্রীবর্দিতে নির্বাচনের ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এতে আহত হয় দুপক্ষের অন্তত ৭০ জন। মৃত্যু হয় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের। সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিন গুলশানে ব্রিফ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, শেরপুরের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এর পুনরাবৃত্তি এড়াতে নির্বাচন কমিশন সহ সব দলের প্রতি আহ্বান জানান তিনি। চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি, সেটি কোনোভাবেই কাম্য নয়। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শেরপুরের ঘটনা পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। শেরপুর ৩ আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রেজাউল করিমের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আপন দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য ক্ষমা চাওয়ার পরই জামাতকে ভোট চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তারাই আজ গণতন্ত্রের কথা বলছে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আগামী নির্বাচন ভাগ্য বদলের বললেন সালাউদ্দিন আহমদ। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ঠাকুরগাঁও ১ আসনের গড়েরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে প্রচার চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। আমাদের অনেক অত্যাচার করছে, বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন ইন্ডিয়াতে, তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি। মাপ চাইছে এখন পর্যন্ত ৭১ সালের জন্য মাপ চাই, মাপটা চান, বলে যে ভুল করছি এই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। এর আগে কক্সবাজার ১ আসনে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের ভাগ্য বদল হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের একটি ভাগ্য পরিবর্তনের নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। এদিন চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। নির্বাচনের ছোটখাটো ঘটনা ঘটে থাকে, সুতরাং এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে বিএনপির পক্ষ থেকে আমি তো আগেই বলেছি, আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই, সহনশীলতা চাই, পরস্পরের প্রতি সম্মানবোধ চাই এবং শান্তি চাই। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনেন বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান। আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারা যেভাবে আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা যেভাবে দিচ্ছেন আমাকে, তাতে আমি মুগ্ধ এবং তাদের কাছে আমি ঋণী। বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে বলে জানান নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। বান্দরবানে প্রচারণায় সরব ধানের শীষের প্রার্থী শাসিংপ্রু জেরি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনী পরিবেশ এখনো শঙ্কামুক্ত নয়, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগের সময় এ কথা বলেন তিনি। এ সময় ভোটারদের মন জয়ে দলের প্রার্থীদের কাজ করার কথা বলেন তিনি।
নির্বাচনের পরিবেশ প্রতিদিন আসলে খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। নির্বাচন কেন্দ্র করে মারামারি কাটাকাটি কেন হবে? মানুষকে মারতে হবে কেন? প্রচারণায় বাধা দিবে কেন? ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একটি দল সারা দেশে গণমামলার আসামি বানিয়ে মানুষকে জিম্মি করে এখন ভোট চাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলভীবাজারে নির্বাচনী পদযাত্রায় এ কথা বলেন তিনি। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যাসিস্টদের মতো হামলা মামলা সন্ত্রাস করে ক্ষমতা যেতে চাচ্ছে। এদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এবার হিন্দুরা দাড়িপাল্লার দিকে ঝুঁকেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী মাঠে একটি দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বলেন, একটি দল সারা দেশে গণহারে মামলার আসামি বানিয়ে মানুষকে জিম্মি করে এখন ভোট চাচ্ছে। একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে, ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে। এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। বলে এটা একটা স্পষ্টই প্রতারণা। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যাসিস্টদের মতো হামলা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। তাদের প্রতিহত করতে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এবার 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। এদিকে পঞ্চগড়ে 11 দলীয় জোটের অবস্থান কর্মসূচি স্থগিত করে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের অব্যাহতি দিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজে লাগাতে হবে। এ সময় তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি দলের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আয়োজিত জনসভায় কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, অন্যবারের তুলনায় এবার হিন্দুরা দাড়িপাল্লার দিকে ঝুঁকেছে। যারা মিথ্যা বলবে না, হারাম খাবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, পরের উপরে জুলুম করবে না, হিন্দু মুসলিম ইনসাফপূর্ণভাবে মিলেমিশে চলার এই চরিত্র যাদের আছে, এমন 300 জন লোককে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে বাংলাদেশের আইনটাও তারা এরকম করে পালাবে। আর একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই নারীর উপর সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার 2 আসনের জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে সেনাপ্রধান বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দেশের বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচার। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজ্জাক। রাজ্জাক, নির্বাচনী প্রচার কেমন চলছে? আমাদের নেতা দেশ নায়ক বাংলাদেশে এসেছে, তিনি দেখেছেন, তার বক্তব্য শুনেছেন, উনি কি জি ডানা, যেমনটি শুনছিলেন যে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ বেলকুচি 5 আসনে। আপনি জানেন যে সিরাজগঞ্জ 6টি আসনে নির্বাচন হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সিরাজগঞ্জ 5 বেলকুচি 44 আসন থেকে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম খান আলিম, যিনি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, এই বেলকুচি 44 এবং এনায়তপুর আসন, এই উপজেলা নিয়ে কিন্তু বেলকুচি 5 আসন গঠন হয়েছে। এই আসনে কিন্তু যে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম খান আলিম, তিনি কিন্তু মাঠে ঘাটে বাজারে দোকানপাটে ব্যাপক হারে
প্রচার প্রচারণা চালিয়েছেন। আর এখন কিন্তু আমি যেখানে অবস্থান রয়েছি এটি কিন্তু মুকুন্দগাতি বাজারে। এই মুকুন্দগাতি বাজারে কিন্তু বণিক সমিতির যে যারা ভোটার বা সাধারণ নাগরিক রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করছেন। আমি একটু জনাব আমিরুল ইসলাম খান আলিমের কাছে একটু জানতে চাইবো যে ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে নির্বাচনী প্রচার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেনীতে নাশিত নামে এক শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। জজ কোর্টের পিপি জানান 2024 সালের ডিসেম্বরে নাশিদকে অপহরণ করে অভিযুক্তরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরে 11 ডিসেম্বর তাকে হত্যা করে। এরপর পুলিশ 12 ডিসেম্বর ফেনী সদরের শিবপুর রেল ক্রসিং সংলগ্ন একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। দেশ টিভিতে সম্প্রচার সংবাদ প্রচারের পর টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ডিজেল তৈরির অবৈধ কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ডিজেল কারখানায় অভিযান চালানো হয়। জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নওশাদ আলম। বলেন, একই দিনে মেসাস HRT মেটাল নামের একটি সীসা কারখানাকে 30,000 টাকা জরিমানা করা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।